আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আইওয়ান টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠানটি দেখে থাকেন তারা জানেন যে প্রতি সপ্তাহে শুক্রবারে এই সময়টাতে এবং রিপিট এই অনুষ্ঠানটি হয়, যেটি হচ্ছে শনিবারে বিকেল ৩টায়। এই অনুষ্ঠানে আপনাদের সকলের প্রিয় স্বনামধন্য ব্যারিস্টার, যিনি ২ যুগেরও বেশি সময় ধরে সরাসরি এবং টিভির পর্দায় ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, সিভিল এবং অন্যান্য নানান বিষয়ে আপনাদেরকে অ্যাডভাইস দিয়ে আসছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে ইমিগ্রেশন লয়ের যত আপডেট আছে, নতুন নতুন সব আপডেট নিয়ে যিনি আলোচনা করে থাকেন, আপনাদের সকলের প্রিয় ব্যারিস্টার মনোয়ার হোসেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। Welcome viewers, good evening to all of you. As usual, we'll be dealing with your all questions, whatever you've got, any sort of legal questions, especially for immigration, nationality, asylum, human rights cases, you come forward. আপনারা যত ধরনের প্রশ্ন আছে আপনারা ল সংক্রান্ত আপনারা আনবেন, চেষ্টা করবো আপনাদেরকে একটা গাইডেন্স দেওয়ার জন্য। ধন্যবাদ। জি, আমরা আলোচনা করব আপডেট নিয়ে, তো আমরা অবশ্যই জানবো। তার আগে দর্শকদেরকে আমরা বলছি যে দর্শক টিভি পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, তাও আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আমি আমাদের ফোন নাম্বার, যেখানে ফোন করে আপনারা সরাসরি ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের সাথে কথা বলতে পারবেন, আপনার প্রশ্ন জানাতে পারবেন। সেই নাম্বারটি হচ্ছে 020351555788। এই নাম্বারে আপনারা ফোন করবেন। আপনারা অনেকেই আমাদেরকে ফোন করেন, একসাথে ফোন করেন, হয়তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা আমাদের আলোচনার মাঝখানে যখনই আপনারা ফোন করবেন অবশ্যই চেষ্টা করব সরাসরি আপনাদের সাথে যুক্ত হতে এবং আপনাদের প্রশ্ন নিয়ে স্যার আপনাদেরকে একটি দিক নির্দেশনা দিবেন। স্যার, আপনি তো প্রত্যেকবারই প্রত্যেক অনুষ্ঠানেই দর্শকদেরকে আপডেট জানিয়ে থাকেন, তো আজকে নতুন কোনো আপডেট নিয়ে কিছু বলবেন কিনা অনুষ্ঠানের শুরুতে আমাদের দর্শকদের জন্য? ওয়েল, ইমিগ্রেশনে তো সবসময় তো আপডেট কিছু থাকেই। এইবার অবশ্য গত এক সপ্তাহের মধ্যে আমাদের কোনো ধরনের আপডেট আমরা দিতে পারছি না, তবে এটা তো ইমিগ্রেশন লটা ইভলভিং, সবসময় ডেভেলপমেন্ট হয়, নতুন নতুন ল আসে। তবে সবচেয়ে বড় যেটা ল, একটা তো এসে গেছে অ্যাসাইলাম সিকারদের জন্য ফেব্রুয়ারিতে। আমরা এটা একটু বিস্তারিত আলোচনা করব। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি এর মধ্যে, আমাদের কিছু দর্শক মনে অনেকক্ষণ ধরে ওনারা অপেক্ষা করছেন। তো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন দর্শক, ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার শুনতে পাচ্ছেন? আমি স্যারের কাছে একটা জিনিস জানতে চাই। আমার প্রায় 20 বছর লিগেলিটি, 20 বছর রাইটে লিগেলিটি করছেন, এগুলা তান দেশ থেকে তান ওয়াইফ আনতে পারবানি, ওটা জানতে পারবেন? খুব ভালো কোয়েশ্চেন করছেন। ফর দ্য কনভিনিয়েন্স অফ দ্য অডিয়েন্স, আই জাস্ট ওয়ান্ট টু interpret. সেটা হচ্ছে, she wants to know whether her brother, who has been granted leave to remain in this country on the basis of 20 years residence, whether he can bring his wife from Bangladesh, whether he can sponsor his wife from Bangladesh to join him. তার ওয়াইফকে আনতে পারবে কিনা, যেহেতু উনি 20 ইয়ার্সের ভিত্তিতে পেয়েছেন। আপনারা প্রশ্নটা শুনেছেন। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা অনেকের, এই প্রশ্ন অনেকে অ্যাপ্লিকেশন করেছেন, 2-1জনের হয়তো হয়েছে, কিন্তু মেজরিটি দেখা গেছে অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গেছে। অনেকের আপিলের গেছে, হয়তো 2-1জনের হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই আপিল সফল হয়নি। যাদের হয়েছে হয়তো হিউম্যান রাইটসের কারণে হয়েছে। এক একজনের কেস এক এক রকম, হয়তো একজনের হয়েছে, আরেকজনের হয়তো হয়নি। যারা 20 ইয়ার্সের ভিত্তিতে এই দেশে লিভ টু রিমেইন পেয়েছেন, অর্থাৎ থাকার অনুমতি পেয়েছেন, তাদের এই দেশে এখনও পর্যন্ত সেটেলমেন্টের রাইট হয় নাই। এটা স্টিল লিমিটেড লিভ টু রিমেইন তাদেরকে দেওয়া হয়, অর্থাৎ আড়াই বছর করে 10 বছর পর তারা পার্মানেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, তারপরে তারা সিটিজেন হতে পারেন। এর মধ্যে যদি পার্মানেন্ট হন, তাহলে তারা তাদের পরিবার পরিজনকে তাদের সেই সব দেশ থেকে আনতে পারবেন। কিন্তু এই লিমিটেড টাইমে, যতদিন পর্যন্ত ওনাদের লিমিটেড লিভ টু রিমেইন থাকছে, অর্থাৎ আড়াই বছর এইভাবে বাড়াতে থাকবেন, ততদিন পর্যন্ত তাদের ফ্যামিলি আনার জন্য ইমিগ্রেশনের রুলে দুর্ভাগ্যবশত কোনো কিছু নেই। কিন্তু আউটসাইড দ্য রুল অবশ্যই অ্যাপ্লিকেশন করা যেতে পারে, এবং আউটসাইড দ্য রুল অ্যাপ্লিকেশন করার জন্য এইসব অ্যাপ্লিকেশন যেগুলো আমি বলেছি, এক্সাম্পল দিয়েছি, সেগুলো আউটসাইড দ্য রুলেই তারা করেছেন। অর্থাৎ আইনের ধারার বহির্ভূত মানবিক কারণে অ্যাপ্লিকেশন করা, এটা যায়। এটা এই ধরনের মানবিক কারণে অ্যাপ্লিকেশনগুলো কোনো সময় ফি ছাড়াও অ্যাপ্লিকেশন করা যায়, এবং ফি এক্সামশনের জন্য অ্যাপ্লিকেশন করেও, ফি ওয়েভার করেও করা যেতে পারে। অ্যাপ্লিকেশন এখন অনেকেরই ফ্যামিলি লাইফ এক এক রকম, এটার উপর ডিপেন্ড করে।
আমি বলবো না এটা হবে না কিংবা এটা হবে, হয়তো ওনার বিয়ে হয়েছে অনেক আগে, ফ্যামিলি আগে থেকে আছে, ফ্যামিলির সাথে তার সম্পর্ক ঠিক আছে, তার আনার গ্রাউন্ডটা আর্টিকেল 8 অর্থাৎ হিউম্যান রাইটসের গ্রাউন্ডে একটু শক্তি আছে, শক্তিশালী স্ট্রং কেস থাকে। কিন্তু যারা এই 20 বছর পাওয়ার পরে গিয়ে জানার পরেও যে ওনারা আনতে পারবেন না, তারপরে বিয়ে শাদী করেছেন, তারা হয়তো এইসব কেসে সফল হতে পারবেন না সহজেই, কারণ তারা জেনে শুনেই তারা গিয়ে বিয়ে শাদী করেছেন এবং তারা ফ্যামিলি আনতে চেষ্টা করলো, যেহেতু তাদের শর্ট টাইম ফ্যামিলি লাইফ না হতে পারে। এটা একটা জটিল বিষয়, এক একটা কেস এক এক রকম। আপনি লিগ্যাল অ্যাডভাইস নেবেন একজন ভালো লয়ারের কাছে গিয়ে, আপনি বুঝবেন, বোঝার পরে সেটা ঠিক করবেন আপনারা অগ্রসর হবেন কি হবেন না। কারণ এখানে কিছু ফি, আর্থিক খরচ, আইনজীবীর খরচ, সময় ইত্যাদি অনেক কিছুই নির্ভর করে। তবে অনেক সময় আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বলে থাকি যে রিস্ক একটু নেওয়ার জন্য, যদি না সেখানে তেমন ফিটি দিতে হয় তাহলে রিস্ক নিতে অসুবিধাই বা কী। এবং যেহেতু কোনো কোনো ক্ষেত্রে হতেও পারে, চান্স নেওয়াও যেতে পারে যদি তার সেরকম কোনো গ্রাউন্ড থাকে। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। আপনার প্রশ্নটা সহজ, উত্তরটা এত সহজ ছিল না। তবে সাদামাটা কথা হচ্ছে, এটা কোনো রুলের মধ্যে নাই, নিয়মের মধ্যে এটা নাই, এটা নিয়মের বাইরে গিয়ে মানবিক কারণে এটা দরখাস্ত করতে উনি পারেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনি বিস্তারিত আলোচনা করেন। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি স্যারের বিস্তারিত আলোচনা থেকে একটি দিক নির্দেশনা পেয়েছেন। আমাদের আরও একজন দর্শক ফোনে আছেন, আমরা একটু তার সাথে কথা বলিনি। জি, আসসালামু আলাইকুম দর্শক। জি, আসসালামু আলাইকুম। আমি ইস্ট লন্ডন থেকে বলছি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, বলুন বলুন। জি, আমি আজকে কল দিয়েছি দুইটি বিষয় জানতে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের কাছ থেকে। সো অ্যাকচুয়ালি আমি সুন লন্ডনের একটি ইউনিভার্সিটি থেকে আমার এমএসসি কমপ্লিট করব এবং এরপর আমার গ্র্যাজুয়েশন সেরেমনি রয়েছে। তো এখন আমার কোয়েশ্চেন হলো, আমার প্যারেন্টসদের এই সেরেমনিতে ইনভাইট করতে হলে কতটুকু ফিনান্সিয়াল প্রুফ দেখাতে হবে, এবং ভিসার অ্যাপ্লিকেশন কি আমি এখান থেকে করতে পারবো নাকি তারা দেশ থেকে অ্যাপ্লাই করলে বেটার হবে? Very good question. Do you have any other question? Any more question? No, thank you. Okay, thank you so much. If Thank you hold on, bear with us, I'm going to give you answer. Basically, যারা গ্রাজুয়েশন করবেন তারা তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রিলেটিভসদেরকে অবশ্যই তারা স্পন্সর করতে পারবেন, আনতে পারবেন। দে ক্যান বি স্পন্সর্ড অর দে ক্যান বি জাস্ট অন দেয়ার ওন। তারা নিজের ভিত্তিতে তারা এই দেশে আসতে পারবেন। অর্থাৎ তাদের নিজের যে আর্থিক, তাদের যে বাংলাদেশের যদি এক্সাম্পল ধরি, যে দেশ থেকে হোক না সেই দেশের অবস্থানের উপর ভিত্তি করে তারা ভিসা পেতে পারেন। এবং এখানে হাজার হাজার অভিভাবকরা আসছেন, ভাই বোনরা আসছেন, আত্মীয় স্বজন আসছেন কারো গ্র্যাজুয়েশন সেরেমনিতে অর্থাৎ কনভোকেশনে অ্যাটেন্ড করার জন্য। এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ইউনিভার্সিটি থেকে, যেখান থেকে অ্যাওয়ার্ড সেরেমনিটা হবে কনভোকেশন, সেখান থেকে কনফার্ম করা যে স্টুডেন্ট তার অমুক অমুক আত্মীয়কে ইনভাইট করেছে, তাহলে বেটার হয়। আর ফাইন্যান্সিয়াল দিকটা অবশ্যই তাদের কাছে মিনস থাকতে হবে, অর্থাৎ তাদের কাছে অর্থ ফান্ড থাকতে হবে। কারণ আসা যাওয়ার একটা খরচ আছে, থাকার খরচ আছে, 1 সপ্তাহ থাকবেন কিংবা 10 দিন থাকবেন, 15 দিন থাকবেন, এটা খরচ আছে। আর অ্যাপ্লিকেশনটাও করতে হবে একটু কেয়ারফুলি। এবং এই সব কিছু মিলিয়ে যদি তার আর্থিক ব্যাকগ্রাউন্ড থাকে অবশ্যই সম্ভব। এখন কতটুকু দেখাতে হবে এটার কোনো সীমা নির্ধারণ নেই, এক একজনের ব্যাপারে এক এক রকম। তবে একটাই সোর্স তো থাকতে হবে, ওনারা কীভাবে সেখানে নিজেকে মেনটেন করেন, চলছেন, ওনাদের ঘর বাড়ি কী আছে, ওনাদের ব্যবসা বাণিজ্য কী আছে, কেন ওনারা এসে এখানে থেকে যাওয়ার চেষ্টা করবেন না যদি ওরা এখানে থাকবেন না। তারপরে এটা আইনত তারা সবসময় প্রশ্ন করে, এবং এটা স্যাটিসফাই করার জন্য তাদেরকে অবশ্যই তাদের মিনস কী আছে, তাদের জায়গা জমিন কী আছে, তাদের অ্যাসেটস কী আছে, তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কী আছে, এগুলি দেখাতে হবে। এখন মনে করেন আপনার স্টুডেন্ট তো যদি এখানে ভালো জব টব করে অবশ্যই তার একটা ফান্ড হয়তো থাকতে পারে, 10-12,000 পাউন্ড তার যদি থাকে, ফান্ডের মধ্যে 5,000 পাউন্ড যদি থাকে, তাহলে সে পার্শিয়ালি তার প্যারেন্টকে, ফর এক্সাম্পল প্যারেন্টকে ফাইন্যান্স করতে পারে। কিন্তু প্যারেন্টেরও তো কিছু থাকতে হবে, অথবা প্যারেন্টের কিছু না থাকলে তখন থার্ড পার্টি আর কেউ সাপোর্ট করতে পারে, তার অন্য ছেলে মেয়েরা এটাকে, ভাই বোন কিংবা অন্য কেউ ফ্যামিলি মেম্বার্স এটাকে সাপোর্ট করতে পারে। অনেক প্যারেন্ট আছে যারা
হয়তো অর্থবান না, অর্থ সামর্থ্য নেই, কিন্তু তারা কি আসতে পারবেন না? অবশ্যই তাদেরও সুযোগ আছে, কিন্তু তাদেরকে আর কেউ ব্যাকআপ দিতে হবে। আর কেউ ব্যাকআপ দিয়ে সে ফাইন্যান্সটা, টিকিটের ব্যবস্থা, থাকার খাওয়ার খরচটা কেউ দিতে হবে। সেটা নট নেসেসারি ফ্রম হেয়ার সামওয়ান হ্যাভ টু ডু ইট, ইট ক্যান বি ফ্রম অ্যাব্রড। বিদেশ থেকেও কেউ এটা অ্যাসিউরেন্সটা দিতে পারে। এই সব কিছু যদি স্যাটিসফাই করা হয় তাহলে অবশ্যই প্যারেন্ট এখানে আসতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত আলোচনা করলেন। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি একটি দিক নির্দেশনা পেয়েছেন। আমাদের আরও একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আপনার জি, প্রশ্নটি করুন। আমি হোসেন লন্ডন থেকে বলছি। জি জি, আমার যে সমস্যা হচ্ছে, আমি যে বাসায় আমি থাকি 6 বছর ধরে, এবং আমার বাড়িওয়ালা থেকে কন্ট্যাক্ট নেওয়া 6 বছর, কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটা রুম একজনকে ভাড়া দিয়েছি লাস্ট 1-1.5 বছর আগে, একটা মিশরের ছেলেকে। ঠিক আছে? জি জি জি। তা কিন্তু সেই রুম প্রথমে কিছুদিন ভালো ছিল, কিন্তু এখন সেই রুমের মধ্যে মাদক নেয়, তারপর অসামাজিক কাজ করে তার রুমের মধ্যে। আমরা যখন থাকি না, এই জন্য আমরা 30শে এপ্রিল তাকে আমরা নোটিশ দিয়েছি, 1 মাসের নোটিশ চলে যাওয়ার জন্য। তার সাথে আগে কথা ছিল যে এখন আমি নোটিশ দিব 1 মাসের নোটিশ, সে যদি চলে যায় 1 মাসের নোটিশ, যখন ডিপোজিট দিয়ে দেবে। এখন সে আমাদের সাথে আমাদের থ্রেট দিতেছে যে আমি জুলাইয়ের আগে যাব না, আমি বাসা ছাড়বো না, তোমরা যা ইচ্ছে তাই করো, আমি কোনো লটও মানি না, আমি কিচ্ছু মানি না, তুমি যা ইচ্ছে করো, আমি জুলাইয়ের আগে যাব না। এখন আমার 30শে মে, আমি বলছি 30শে মে চলে যেতে, সে আমাদের সাথে শাউটিং, স্ক্রিমিং, আমার ওয়াইফকে হ্যারাসমেন্ট, যত মুখে যা বলা যায়, যা ইচ্ছে তাই করতেছে। তো এখন আমার কি করা উচিত ওকে এখানে এই বাসা থেকে বের করে দেওয়ার জন্য? কি যদি বলে আমার খুব হেল্প হয় প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। থ্রেটেনিং এবং অ্যাবিউজিভ বিহেভিয়ার, ইট ইজ অফেন্স অফকোর্স। এটা আপনি পুলিশকে রিপোর্ট করতে পারেন ইমিডিয়েটলি, এবং এই পুলিশে তাকে হয়তো এটা ধরবে, অ্যারেস্ট করবে, এবং তাকে ওয়ার্নিং দেবে, এবং তাকে চলে যেতে বলবে যদি দেখা যায় যে না, তার প্রেজেন্সটা, তার উপস্থিতি আপনাদের জন্য নিরাপদ না। পুলিশ ইচ্ছা করলে তাকে বের করে নিয়েও আসতে পারে। তবে পুলিশ তো চাইবে না কাউকে স্ট্রিটে আনা। হয়তো আপনাকে অ্যাডভাইস করতে পারে কোর্টে যাওয়ার জন্য, লয়ারের অ্যাডভাইস নেওয়ার জন্য। আসলেই যখন লজার বলেন অথবা ট্যানেন্ট বলেন, কাউকে আপনি যখন ইভিকশন করতে যাবেন, এটা সবসময় মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যেতে হয়। এটা তো আছে, 2 মাসের নোটিশ দেবেন চলে যাবে, 3 মাসের নোটিশ দেবে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি, আপনি যখনই চাইবেন চলে যাবে। কিন্তু যদি না যায় তখন তো আপনার কোর্টের তো আপনার হেল্প নিতে হবে। কোর্টে যখন হেল্প নেবেন, এটা লেংদি একটা ব্যাপার, আপনার পয়সা খরচ হবে, টাইম যাবে, তারপরে আপনাকে আবার সেখানে এনফোর্সমেন্ট অফ জাজমেন্ট অর্ডার করতে হবে ইভেকশনের জন্য, এই বেইলিফ আনতে হবে, অনেক ঝামেলা থাকে। তবে যেহেতু সিঙ্গেল পার্সন, আমার মনে হচ্ছে এটা সহজ হবে আপনার জন্য। বেইলি পর্যন্ত যাওয়া নাও লাগতে পারে। তবে আপনি কোর্টে যাওয়ার আগে আমার মনে হচ্ছে পুলিশকে আপনি রিপোর্ট করেন, পুলিশকে রিপোর্ট করে আপনি দেখেন কি হয়, এবং আপনি 30শে মের জন্য অপেক্ষা করেন, যেহেতু নোটিশে আপনাদের এগ্রি করছেন যে 1 মাসের জন্যই সেটা, এবং সেটা আসলে তো এক ধরনের লজার, তার তো নর্মাল ইজ নট ইভেন ট্যানেন্ট, তার ট্যানেন্টের সব রাইটও তার নাই। কাজে এই সব কিছু চিন্তা করে আপনি অবশ্যই একটু 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং আপনার সেফ গার্ডিংয়ের জন্য এবং আপনার ফ্যামিলি সেফ গার্ডিংয়ের জন্য আপনারা দয়া করে পুলিশকে রিপোর্ট করবেন। যদিও এই সাব টু এন্টাইল আপ টু ইউ, ইট ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড হিম। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার বিস্তারিত আলোচনার জন্য। দর্শক, আপনাকেও ধন্যবাদ। আশা করি আপনি স্যারের বিস্তারিত আলোচনা থেকে একটি দিক নির্দেশনা পেয়েছেন। দর্শক, আপনারা যারা টিভি অনুষ্ঠানে আমাদের সাথে আছেন, টেলিভিশনের পর্দায় অনুষ্ঠান দেখছেন, এবং যারা প্রশ্ন করতে চাচ্ছেন, যারা ভাবছেন যে কিভাবে প্রশ্ন করবেন, টিভি পর্দায় কিন্তু আপনারা নাম্বারটি দেখতে পাবেন। তাছাড়াও আমি একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, 02035535155 020355155 এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। ব্যারিস্টার মোনারুল হোসেন স্যার আপনাদের প্রশ্নটি শুনে একটি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবেন। আমরা প্রত্যেক অনুষ্ঠানে আপডেট দিয়ে থাকি। স্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, বিগত অনুষ্ঠানগুলোতেও আমরা দিয়েছি। এই অনুষ্ঠানেও আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ফিসের বিষয় নিয়ে আপনি আগেও আলোচনা করেছেন যে ফিস সব কিছুতেই আমরা দেখছি যে হোম অফিসে যে অ্যাপ্লিকেশান ফিস আছে সেটা বেড়ে গেছে সব কিছুর ক্ষেত্রে। শুধু একটি ক্ষেত্রে আমরা দেখেছি যে যেখানে ন্যাচারালাইজেশন বাচ্চাদের ক্ষেত্রে
যারা আন্ডার 18 তাদের ক্ষেত্রে এই ফিসটা একটু কমে এসেছে। তো আপনি এই ফিসের ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করবেন কিনা, আমাদের দর্শকদের কিছু বলবেন কিনা? ফিস নিয়ে আসলে খুব একটা আলোচনা কিছু নেই, আনফর্চুনেটলি ফিস দিতেই হবে। ইফ ইউ ক্যানট পে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এবিলিটি, ইউ জাস্ট অ্যাপ্লাই ফর ফি ওয়াইভার। ফি ওয়াইভার দিতে গেলে ইউ হ্যাভ গট টু ডু so many things, like have to put forward so many evidence, like your financial full picture, like 6 months of bank statements, pay slips ইত্যাদি ইত্যাদি সব দিতে হবে, এবং সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েডের অ্যাকাউন্টস ইত্যাদি দিতে হবে। আর যাদের কিছুই নাই তারা সেইভাবে অ্যাপ্লিকেশন করবেন। আমার হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করবে 20 বছর ভিত্তিতে। এখন একজন ক্লায়েন্ট আসলেন, বললেন আমার তো কিছুই নাই, কি করব? তো আপনি থার্ড পার্টি সাপোর্টের অ্যাপ্লিকেশন ডকুমেন্ট নিয়ে আসেন, যে কারা কারা আপনাকে হেল্প করে, আপনার আত্মীয় স্বজন যারা হেল্প করে তাদের থেকে নিয়ে আসেন চিঠিপত্র। বলে না আমাকে কেউ চিঠিপত্র দিবে না। বললাম না, যাই দেখেন। তারপর গিয়ে 1 সপ্তাহ পরে এসে বলছে স্যার কেউ তো দিচ্ছে না, কি করা? তখন ওই কেউই দিচ্ছে না এই কথাটা বলেই অ্যাপ্লিকেশন করে দিলাম। তো তার সৌভাগ্য এটা হয়ে গেল, তার অ্যাপ্লিকেশনটা 1.5 মাস পরে ফি ওয়াইভার দিয়ে দিল। আবার দেখা গেলো কারোর জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে, সব ডকুমেন্ট দিও, কিন্তু তার অ্যাপ্লিকেশনটা দিল না। তারা বলছে না, তোমার এখানে একটা জিনিস ছিল 10,000 টাকা ছিল, তুমি 2 মাস আগে এটা আরেকজনকে দিয়ে দিছো, এটা যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, এটা আমরা গ্রহণ করি না। কাজে তাকে ফিটা মাফ করে নেই। ফি মাফ করা, কোর্টে অ্যাপ্লিকেশনে ফি মাফ করা সম্ভব। জি, এটা নিয়ে প্রশ্ন এসেছে, দর্শকরা জানতে চেয়েছেন যে আপনি হোম অফিসের ক্ষেত্রে সেটা বললেন, তো কোর্ট ফিস আসলে মাফ করা সম্ভব হবে কিনা, যাবে কিনা, সেক্ষেত্রে কি করতে হবে? এনি কোর্ট অ্যাপ্লিকেশন, ইভেন ইফ ইট ইজ এ সিভিল ম্যাটার, ল্যান্ড অন টেনেন্সি ম্যাটার, এনিওয়্যার, আপনার যদি হার্ডশিপ থাকে, আপনি যদি বেনিফিটে থাকেন, আপনি যদি বিভিন্ন ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থাকে, ইনকাম যদি কম হয়, ব্যাংকে তেমন পয়সা না থাকে, আপনি ফি মাফ করার একটা সুযোগ এই দেশে আইনেরগত যে আদালতগুলো আছে সেখানেও আছে। কারণ আপনি কি বিচার পাবেন না, কোর্টে যেতে পারবেন না আপনি যদি ফি দিতে না পারেন। তো সেই জন্য অ্যাক্সেস টু জাস্টিসটা রাখা হয়েছে। আর কি এখানে হোম অফিসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেটা সুযোগ রাখা হয়েছে। তো একমাত্র বড়দের জন্য, অ্যাডাল্ট যারা, তারা ব্রিটিশ সিটিজেনশিপের জন্য কোনো ফি মাফ পাবেন না, আর ইনডেফিনিট লিভ টু রিমেনের জন্য কোনো ফি মাফ পাবেন না। আর ফি তো আমরা অ্যাপ্লিকেশন করেছি অনেকেই, যেমন ফ্যামিলি মেম্বার হিসেবে আনার জন্য, এক্সকিউজ মি, যাদের 29,000 পাউন্ডের বেতন নাই, কিন্তু তারা বেনিফিটে আছেন, ডিসেবিলিটি অ্যালাউন্স অথবা কেয়ার অ্যালাউন্স আছেন লিমিটেড, আমরা তো তাদের ফ্যামিলিকে হেল্প করেছি। ওয়াইভার অ্যাপ্লিকেশন করে হোম অফিস হেল্প করেছে, অ্যাপ্লিকেশন তারা গ্র্যান্ট করেছে। অনেক ফ্যামিলি 4-5 জন পর্যন্ত মেম্বার, 6 জন পর্যন্ত মেম্বার, যাদের ফি দিতে হলে হয়তো প্রায় 24-25,000 পাউন্ড লেগে যেত, সেটাও কিন্তু দেওয়া হয়েছে। দেখেন, আমরা যত কথা বলি না কেন, ইউকে হোম অফিস এই করছে, সেই করছে, বের করে দিচ্ছে, মানুষকে রাখতে দিচ্ছে না, অ্যাসাইলামকে কড়াকড়ি করছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরেও এই যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন পাউন্ড কিন্তু ফিও তারা মাফ করতেছে রেগুলার। এটার সুযোগ আছে। আর ফি এটা প্রায় ক্ষেত্রে কিছু কিছু বেড়ে গেছে। একমাত্র বাচ্চাদের সিটিজেনশিপে ফিটা একটু কমানো হয়েছে। এটা কেন কমানো হয়েছে? এটা হতে পারে যেহেতু অনেকেই বেশি বলে 1200-1300 ছিল, সেটার কারণে ফি ওয়াইভার অ্যাপ্লিকেশন করে দেয়। কিন্তু অনেকের কাছে হয়তো 1,000 পাউন্ড দেওয়াটা সমস্যা হবে না বেশি, সেই জন্য হয়তো তারা নামিয়ে আছে, যেটার কারণে হয়তো মোর পিপল উইল বি অ্যাপ্লাইং উইথ দ্য, অর মোর চিলড্রেন উইল বি অ্যাপ্লাইং উইথ দ্য ফি, এমন হতে পারে। অ্যান্ড সব ক্ষেত্রে ফি ছাড়া তো কোনো কথা নেই, এই আর কি। আমরা আরও অনেকগুলো বিষয় নিয়ে আসলে প্রশ্ন পেয়েছি, এর মধ্যে থেকে আমরা আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কতগুলো বিষয় টপিক কভার করতে পারি সেগুলো করব। তো আপনি তো বিভিন্ন ধরনের ইমিগ্রেশনেই আপনি বিভিন্ন রকমের কেস সফলভাবে করেছেন, অনেক জটিল কেস করেছেন। তো এর মধ্যে জুডিশিয়াল রিভিউ, সম্প্রতি একটি জটিল জুডিশিয়াল রিভিউ আপনি করেছেন এবং সেটি সাকসেসফুল হয়েছে। তো এই সাকসেস স্টোরি এবং কেস স্টোরিটা আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের দর্শকরা আমি আশা করি অনেক উপকৃত হবেন এবং তারাও ব্যাপারটা ইন্টারেস্টিং এবং কমপ্লিকেটেড একটা ইস্যুকে কীভাবে আপনি সহজভাবে সফলভাবে হ্যান্ডেল করেছেন সেটা আমরা জানবো। তবে তার আগে আমরা একটা শর্ট ব্রেকে যাব। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি। এই বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আইওয়ান টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠান নিয়ে।
আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আপডেট নিয়ে কথা হচ্ছিল। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে আপনারা সবসময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন। আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করতে। আপনারা জানেন যে বরাবরের মতোই আমাদের অনুষ্ঠানে আছেন আপনাদের সকলের প্রিয়, অত্যন্ত অভিজ্ঞ ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার, যিনি আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত এবং অন্যান্য সিভিল অন্যান্য ল নিয়ে আপনাদের যেসব প্রশ্ন আছে সেগুলো নিয়ে আপনাদেরকে একটি দিক নির্দেশনা দিচ্ছেন। দর্শক, টিভি পর্দায় নাম্বারটি দেখতে পারবেন, আমি আবারও বলে দিচ্ছি 020351557888। এই নাম্বারে ফোন করে সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন, ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারকে আপনারা প্রশ্ন করতে পারবেন। বিরতির আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যেটি জটিল এবং ইন্টারেস্টিং অ্যাট দ্য সেম টাইম। স্যার, আপনাকে যে প্রশ্নটি আমি করছিলাম, যেটি আমাদের দর্শকদেরও অনেক তাদের জিজ্ঞাসা থাকে যে জুডিশিয়াল রিভিউর মতো জটিল বিষয় তারা অনেকে হয়তো ফেস করেন, কিন্তু আমাদের দর্শকদের একটা পরিষ্কার ধারণা নেই আসলে ব্যাপারটা কিভাবে হয়, বা যেটি আপনি সফলভাবে করে এসেছেন। আপনি যদি আমাদের দর্শকদের জন্য আপনার সেই কেস স্টাডি এবং প্রসিডিওরটা কী হলো এবং কিভাবে একটা জটিল বিষয়কে আপনি সফলভাবে সমাধান করলেন, সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। ওয়েল, আমি কি রিসেন্ট একটা কেসের কথা বলবো? কেস তো রেগুলার করছি। জি জি, আপনি তো বিভিন্ন সময় করে না, থাকেন। case তো- রিসেন্ট একটি কেস নিয়ে যদি একটু বলতেন। কেস তো জুডিশিয়ারি ভিতরে অনেকগুলো কেস করছি, রেগুলারলি করছি অনেক বছর ধরে। একটা রিসেন্ট কেস হয়েছে, এটা 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 ভেরি ইন্টারেস্টিং। এটা হচ্ছে একটা স্টুডেন্ট এখানে পড়াশোনা করছিল এবং তাকে 2014 সালে বলা হলো যে তোমার ভিসা সব কেটে দিলাম, যদিও তার 1.5 বছর ভিসা ছিল, যে তুমি ইটিএস অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেটটা তোমার ফলস ছিল, অথবা তো এটা অবটেন বাই ডিসেপশন। এখন সে এখানে জুডিশিয়াল রিভিউ করেছিল, তাকে ডিটেইন করেছিল, সব কিছু ডিটেইন থেকে বের হওয়ার পরও জুডিশিয়াল রিভিউ তার ব্যর্থ হয় এবং সে দেশে চলে যায়। দেশে গিয়ে আমার মাধ্যমে সে আপিল করে, আপিল করার পরে তার আপিলটা উইন করি। সেখান থেকে সে ইন্টারভিউ দিয়েছে ভিডিও কানেকশনের মাধ্যমে, এবং এটা অ্যালাও হয়েছে 2018 সালে, 2018-এর পর থেকে সমাবেশকে আমরা বললাম যে এখন তোমরা যে ডিসিশন নিয়েছিলে এটা তো প্রমাণ হলো যে এই ডিসিশনটা রং। সে তো ডিসেপশন করে নেই, সে তো প্রতারণা করে নেই, কাজেই তার সময়টা ফিরিয়ে দেওয়া হোক, তাকে এখানে আনা হোক। হোম অফিস একবার রাজি হয়, একবার রাজি হয় না, একবার এক এক সময় এক এক কথা বলে। ফাইনালি এটা নিয়ে আমরা কোর্টে যেতে হলো, এবং কোর্টে গিয়ে একবার আমরা হোম অফিসের কথা মতো অ্যাপ্লিকেশন করেছি, সেই অ্যাপ্লিকেশন তারা বিভিন্নভাবে ক্যান্সেল করে দিয়েছে, রিজেক্ট করে নাই, বলছে না এটা ভুল হয়ে গেছে, এই ইত্যাদি ইত্যাদি বলে তারা বললো যে তোমরা কোর্টের কেসও প্রত্যাহার করো, আমরা তোমাদেরকে খরচও দিয়ে দেবো ইত্যাদি। কিন্তু আমরা এটাতে রাজি হইনি। পরবর্তীতে আমার ক্লায়েন্টও রাজি হয়নি এবং আমরা এটা নিয়ে কোর্টে ফাইট করলাম। কোর্টও প্রথমে ট্রাইব্যুনাল, আপার ট্রাইব্যুনাল, যেটা জুডিশিয়াল রিভিউ হিয়ারিংগুলি করে এই ধরনের, তারা সবাই সিনিয়র জাজ ট্রাইব্যুনালের, দেখা গেল উনিও। জি, দুঃখিত, আমাকে একটু আপনাকে থামাতে হচ্ছে, কারণ কিছু দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা এই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আলোচনায় অবশ্যই ফেরত না, আসবো। দর্শকরা প্রায়োরিটি। এবং একটি কল নিয়ে নিই আমরা। জি, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি ইউকে তে থাকি, ওয়ার্ক পারমিট আসছি। আচ্ছা, আমি আমার ভাইকে নিয়ে আসতে যাচ্ছি, কিন্তু আমি স্পন্সর হব না, আমার রিলেটিভ একজন হবে। মানে উনি ভিজিট ভিসা আসতে চাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ভিজিট ভিসা আচ্ছা, আসতে আচ্ছা, যাচ্ছে। জি জি। এখন ওনার সমস্যা, আমাদের সমস্যা হচ্ছে আমি আমার মা থাকেন, ইমিডিয়েট কোনো ফ্যামিলি মেম্বার দেশে নেই আচ্ছা, উনি আচ্ছা। ছাড়া। ওনার এজ হচ্ছে 30 বছরের উপরে। উনি কি আনম্যারিড? ম্যারিড? জি, আনম্যারিড। আচ্ছা আচ্ছা, উনি আনম্যারিড। উনার ফিয়ান্সি আছে, কিন্তু উনি ইউএস এর সিটিজেনশিপ পাওয়া, কিন্তু উনি দেশেই থাকেন। তো আমরা চাচ্ছিলাম যে উনাকে ভিজিট ভিসা নিয়ে আসবো। আমাদের আত্মীয়র 2টা বিয়ে আছে, আমরা বিয়ে attend ওইটার করতে জন্য। আসবেন। তো উনি কি করেন বাংলাদেশে? উনি ব্যবসা করেন, উনি ইনস্ট্রাক্টর, ফ্লাইং ইনস্ট্রাক্টর। উনি পাইলট? আচ্ছা। জি। হ্যাঁ, ওরা তো ভালো গ্রাউন্ড আছে, না আসতে পারার কোনো কারণ নেই। উনি নিজেই তো আসতে উনি পারেন। কোথায় জানতে চাচ্ছিলেন যে ওনার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, ওনার ফিয়ান্সি বাংলাদেশে আছে, কিন্তু ওনার মা এবং বোন, যদি আমি ভুল করে না থাকি, মা এবং বোন এই দেশে আছে। ইট ডাজন্ট ম্যাটার, ওনার তো এটাতে ব্যবসায় কোনো আছে, সমস্যা হবে কিনা? ওনার তো ব্যবসা আছে, ওনার চাকরি আছে,
ওগুলি আমরা খুঁজতে যাব, যাদের চাকরি নাই, ব্যবসা নাই, তাদের জন্য ফ্যামিলি আছে কিনা, টাইজ আছে কিনা, অনেক কিছু খুঁজবো। তার তো নিজেরই টাইজ আছে, তার তো জব আছে, তার প্রফেশন আছে, সব কিছু আছে। এই লক্ষ লক্ষ টাকা ইনকামের পথ ছেড়ে দিয়ে কি এখানে কেন থাকবে সে? কাজেই উনি ট্রাভেল করেন সবসময় বাইরে। কাজেই ওর একটা চান্স আছে। উনি, ওনাকে কেউ স্পন্সর না করলেও উনি নিজেই নিজের খরচ দেখিয়ে এখানে বেড়াতে আসতে পারবেন, এটা কোনো অসুবিধা নেই। আর কেউ যদি চায় তাও স্পন্সর করতে পারে, দ্যাটস নট এ প্রবলেম। ধন্যবাদ স্যার। দর্শক, আশা করি আপনিও একটি দিক নির্দেশনা পেয়েছেন, আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। দর্শক, আমরা আবার আলোচনায় ফেরত যাব। আমরা জুডিশিয়াল রিভিউ নিয়ে স্যার একটি ইন্টারেস্টিং কেস স্টাডি শেয়ার করছিলেন আমাদের সাথে। তবে আপনাদেরকে বলছি যে অবশ্যই আপনারা ফোন করবেন। আপনারা, স্যার যেটা বললেন, আপনারাই আমাদের প্রায়োরিটি। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় থাকব। আমরা এখন আলোচনায় ফেরত যাই। আপনি বলছিলেন জুডিশিয়াল রিভিউ যে কেস স্টাডি আমাদের সাথে শেয়ার করছিলেন একটি স্টুডেন্ট। জি, সেটা পরে আমরা জাজ, আপার ট্রাইব্যুনাল জাজও কিন্তু ওই কেসটা হোম অফিসের পক্ষে অবস্থান নিয়ে বললো যে না, হোম অফিস তো তোমাদেরকে বলেছে আরেকবার অ্যাপ্লিকেশন করার জন্য এইভাবে। তা আমরা বললাম না, আরেকবার অ্যাপ্লিকেশন ওইভাবে করলে এটা কখনো হবে না। হোম অফিসকে এটা কম্পেনসেট করতে হবে এবং হোম অফিস এটাকে তাকে রিইনস্টেট করে দিতে, তার আগের অবস্থানে নিয়ে যেতে হবে। হোম অফিস বলছে না, তার আগের অবস্থায় নিয়ে যেতে পারি না, তার ভিসাই শেষ হয়ে গেছে, তাকে কী করে আগের অবস্থায় নেব? তা আমরা মানতে পারিনি সেটা। আমরা এটা নিয়ে আমি এটা কোর্টে গেলাম, অর্থাৎ জাজের সামনে, একটা আপার ট্রাইব্যুনাল জাজের সামনে দীর্ঘক্ষণ উভয় পক্ষের হোম অফিসের ব্যারিস্টারও ছিলেন। সোয়াল জবাবের পর এটা পারমিশন গ্র্যান্ট করেছে এবং এই পারমিশন গ্র্যান্ট করে অবশ্যই এর পরবর্তীতে হচ্ছে এটা পুরো শুনানি হবে। এটা হচ্ছে গুড নিউজ। এই ধরনের সিচুয়েশনে যারা আছে, যারা আপিল অ্যালাও হয়েছে কিন্তু আসতে পারছেন না বিদেশ থেকে, হোম অফিস গড়িমসি করছে, তাদের জন্য এটা, এই ধরনের অনেকগুলো কেস আছে, তাদের জন্য এটা সুখবর বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। একটি ইন্টারেস্টিং কেস স্টাডি আমাদের সাথে শেয়ার করেছেন। আর দর্শকদের কাছ থেকে আমরা আরও যেটা প্রশ্ন পেয়েছি যে হোয়াইট পেপার প্রপোজালের পরে সেখানে লেখা ছিল অ্যাসাইলামের ক্ষেত্রে তারা জানতে চাচ্ছেন যে এখানে 10 ইয়ার রুটের কথা বলা হয়েছে, তো সেটা কবে থেকে কার্যকর হচ্ছে বা যারা এখন অ্যাসাইলামে আছেন তাদের ভবিষ্যৎ কি হবে, তারা সেটা নিয়ে বেশ উদ্বিগ্ন। তাদের জন্য যদি কিছু বলতেন। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, অ্যাসাইলাম সিস্টেম আছে, ছিল, থাকবে। কোনো কোনো সময় একটু কড়াকড়ি করবে, কোনো কোনো সময় রিল্যাক্স করবে, এটা তো নিয়ম। এটা যে কোনো দেশেই এটা করতে পারে। সব দেশে ইমিগ্রেশনকে কন্ট্রোল করার জন্য তো চেষ্টা করে। এমনকি বাংলাদেশেও ইমিগ্রেশন কন্ট্রোল করার জন্য চেষ্টা করে, কারণ অনেকগুলো দেশের নাগরিকরা সেখানে কাজ করতে যায়। এখন ওখানে একটা ইমিগ্রেশন সিস্টেম আছে, যদিও বাংলাদেশের ইমিগ্রেশন ওয়ার্ক পারমিট নিয়ে কেউ পার্মানেন্ট থাকতে পারে না, ওই রাইট নাই আর কি। ইনডেফিনিট লিভ টু রিমেইনের কোনো সিস্টেম ফর এক্সাম্পল বাংলাদেশে নাই, কিন্তু এই দেশে তো আছে। আর অ্যাসাইলাম সিকার এগুলি তো কনভেনশন সিগনেটরি হচ্ছে ইউকে। যতদিন পর্যন্ত এই সিগনেটরি থাকছে ততদিন পর্যন্ত ইউকের একটা দায়িত্ব থাকছেই, যারা রিফিউজি তাদেরকে এই দেশে অ্যাসাইলাম দেওয়া। যারা রিফিউজি হওয়ার স্বীকৃতি পেতে চায়, তাদের জীবনের ঝুঁকি আছে তার নিজের দেশে ফেরত গেলে, তার ভিত্তিতে অবশ্যই তার একটা সম্ভাবনা তো আছেই এবং সেটা চলবেই। তো এর মধ্যে হয়তো অনেক কড়াকড়ি করা হয়, ইত্যাদি করা হয়, কিন্তু জেনুইন কেসগুলো হচ্ছে এবং হবে, এটা মনে রাখবেন। অনেক ধন্যবাদ আপনাকে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলাপ করলেন। আমাদের দর্শকদের অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি। দর্শক, আপনারা যারা মাত্র জয়েন করেছেন তাদেরকে বলে দিচ্ছি যে টিভি পর্দায় আপনারা ফোন নাম্বার দেখতে পাবেন 02035515578 02035155788। এই নাম্বারে ফোন করে সরাসরি আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারকে আপনার ইমিগ্রেশন বা অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। উনি একটি দিক নির্দেশন আপনাদেরকে দিয়ে থাকবেন বরাবরের মতো। আর আমাদের দর্শকদের কাছ থেকে আমরা বেশ কিছু প্রশ্ন যে পেয়ে থাকি এবং এই বিষয়ে অনেক প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কেউ ডিটেনশানে আছেন, তো ডিটেনশানের ব্যাপারটাও হচ্ছে ওনারা যারা বলছেন যে এটা খুব প্যানিকিং একটা সিচুয়েশন, যখন ডিটেনশানে আছেন সেক্ষেত্রে উনি বেইলের জন্য কি করতে পারেন বা এর প্রসেসটা কি, প্রক্রিয়াটা কি, এটা নিয়ে যদি একটু বলতেন। ডিটেনশনে বিভিন্ন কারণে থাকতে পারে। কেউ ডিপোর্টেশন ফেস করছে সেই জন্য, কেউ রিমুভাল ফেস করছে সেই জন্য, কেউ হয়তো রিমুভাল
ডিপোর্টেশন কিছুই নাই ইন প্লেস, বাট যেহেতু তার ভিসা শেষ হয়ে গেছে ওভার স্টেয়ার, অথবা ভিসা কোনোদিন ছিল না, ইলিগেলে আসছে বিভিন্নভাবে, হয়তো কাজের ক্ষেত্রে থেকে কিংবা রাস্তায় হেঁটে যাচ্ছে কিংবা ঘর থেকে ধরে নিয়ে আসলো, বিভিন্ন কারণে ডিটেনশন হতে পারে। তো এই ডিটেনশন থেকে রিলিজ হওয়ারও একটা পথ আছে, এটা সবার জন্য এটা প্রযোজ্য, যেহেতু এই দেশে বেল পাওয়ার একটা অধিকার আছে, তখন ডিটেনশন থেকে মুক্ত করে আনারও একটা সিস্টেম আছে, যেটাকে আমরা বলি ডিটেনশন হলে তখন আমরা সেক্রেটারি অফ স্টেট বেলের জন্য অ্যাপ্লিকেশন করি। প্রথমে সেক্রেটারি অফ স্টেট মানে হোম অফিসের কাছে প্রথমে আমরা বেল অ্যাপ্লিকেশন করতে হয়। হোম অফিস যদি বেল না দেয় তখন আমরা সরাসরি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল কোর্টে আমরা অ্যাপ্লিকেশন করতে হয়। এই হচ্ছে নিয়ম, এবং এটার জন্য প্রচুর প্রস্তুতি লাগে, এবং ইমিগ্রেশনের যার মানে বিশেষজ্ঞরা যেটা করেন সেটা হচ্ছে এই ক্ষেত্রে বেইলের ব্যাপারে কতগুলি স্পেশালিটি তাদেরকে খাটাতে হয়, এবং উনি যে বেইল নিয়ে বের হওয়ার পরে উনি যে আইন মেনে চলবেন, উনি যে সারেন্ডার করবেন, আবার দরকার হলে শর্ত মেনে চলবেন, এগুলি সব কিছু নিশ্চিত করতে হয়, এবং নিশ্চিত করারও একটা সিস্টেম আছে, এবং সেটা যদি কাগজপত্রে নিশ্চিত না হয় তখন কোর্টে যেতে হয়। যেহেতু হোম অফিস রিফিউজ করেছে, তখন কোর্টে অ্যাপ্লিকেশন করলে কোর্ট সরাসরি সব পক্ষের বক্তব্য শুনে বেল দিতে পারে, আর না দিলে তখন 28 দিন পরে আবার অ্যাপ্লিকেশন করা যায়। এই হচ্ছে সাধারণ বেইলের নিয়ম। তো বেইলের ক্ষেত্রে গ্যারেন্টার কে হবেন বা কাকে গ্যারেন্টার করা যেতে পারে, সেক্ষেত্রে কি কি শর্ত রয়েছে সেগুলো নিয়ে যদি একটু বলতেন। গ্যারেন্টার এমন লোকজন হবেন যারা ওনাকে ব্যক্তিগতভাবে চিনেন, অথবা আত্মীয়স্বজন অথবা বন্ধুবান্ধব। বন্ধুবান্ধব আত্মীয়স্বজন না হলেও অন্তত ফ্রেন্ড হতে হবে, চেনা জানার মধ্যে হতে হবে, এবং ভালো চেনা জানা হতে হবে, যে যাকে ছোটানোর জন্য উনি গ্যারেন্টার হচ্ছেন, অর্থাৎ উনি যদি এই বেইল পাওয়ার পরে শর্ত না মেনে উনি যদি পলাতক হয়ে যান, রিপোর্ট করতে না যান, তাহলে হোম অফিস তারা যে গ্যারান্টির টাকাটা বলবে, অর্থাৎ পাউন্ডটা সেখানে বলবে যে 500 পাউন্ড, 5000 পাউন্ড, 10,000 পাউন্ড, যেটা হোক, সেটা তারা ওই গ্যারান্টারের কাছ থেকে, সিকিউরিটির কাছ থেকে সেটা আদায় করবে। এটা হচ্ছে নিয়ম, যেহেতু সিকিউরিটি এটা গ্যারান্টি দিয়ে সাইন করে দিয়েছে আন্ডারটেকিং। এটা হচ্ছে সাধারণ নিয়ম, এবং এক্ষেত্রে গ্যারেন্টারের অবশ্যই একটা পয়সা থাকতে হবে ব্যাংকে। যদি বলে যে না আমি 500 পাউন্ড দেব, যদি সে অ্যাবসকাউন্ট করে, তাহলে সে 500 পাউন্ড তার অ্যাকাউন্টে থাকতে হবে। 500 পাউন্ড হচ্ছে আর বেশি থাকতে হবে, কারণ উনি 500 পাউন্ড এখানে দিয়ে ফেলে তার উনি কীভাবে চলবেন। ওনার 5000 পাউন্ড বলে 5000 পাউন্ড থাকতে হবে তার অ্যাকাউন্টে, সেটা উনি কীভাবে প্রমাণ করবেন? এগুলি তার অ্যাকাউন্টে থাকতে হবে। এখন সাউন্ড অ্যাকাউন্ট থাকতে হবে, সাউন্ড ইনকাম থাকতে হবে, তাহলে ভালো। হ্যাঁ, কেউ যদি বেনিফিটের মধ্যে থাকেন তাও তার জমানো টাকা থেকে গ্যারেন্টার হতে পারেন, তবে সেক্ষেত্রে একটু কোর্ট অনেক সময় নেগেটিভ থাকতে চায়। তারপরেও কারণ কোর্ট মনে করে আপনার অ্যাকাউন্টে যে পয়সাটা আছে ব্যালেন্স, যেটা সেভ করেছেন বেনিফিটের ইনকাম থেকে, সেটাকেও তারা মনে করে যে এটাও তো সরকারি একটা ফান্ড, আপনি ব্যবহার করছেন আপনার বেনিফিট থেকে পাওয়া সেভিংস, সেটা একজন মাইগ্রেন্টের যে গ্যারান্টি মানির জন্য আপনি সেটা ইউজ করবেন, আপনার নিজের জন্য ইউজ না করে, তারা এটা গ্রহণ করতে পারে। সেই জন্য এমন লোকজন দেওয়া দরকার যাদের একটা সোর্স অফ ইনকাম আছে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আশা করি দর্শকরা দিক নির্দেশনা পেয়েছেন। তো ডিপোর্টেশন নিয়ে অনেক প্রশ্ন আসে যে কারো যদি ডিপোর্টেশন অর্ডার হয় তাহলে সেক্ষেত্রে তার কি আর কোনো সম্ভাবনা আছে কিনা। আর এক্ষেত্রে আমরা জানি যে আপনি সফলভাবে এ ধরনের অনেক কেস স্টাডি আছে, যেগুলো হয়তো পূর্বে আপনি দু একটা শেয়ার করেছিলেন, খুব ইন্টারেস্টিং কমপ্লিকেটেড অ্যাজ ওয়েল। তো সেগুলো নিয়ে সেখান থেকে একটা নিয়ে যদি একটু বলতেন যে তাকে ডিপোর্ট করে ফেলা হবে, তার কি আর কোনোভাবে ইউকেতে থাকার সম্ভাবনা আছে কিনা, নাকি তাকে একেবারেই চলে যেতে হবে? একটা ভালো অংশ ডিপোর্টেশনকে চ্যালেঞ্জ করে থেকে যাচ্ছে বিভিন্ন গ্রাউন্ডের কারণে। ডিপোর্টেশন এবং রিমুভাল জিনিসটা পার্থক্য বুঝতে হবে। অনেকে বলেন যে আমার ভিসা রিফিউজ হয়ে গেছে, আমাকে ডিপোর্ট করে দেবে, আমার ছেলেকে ডিপোর্ট করে দেবে, মেয়েকে ডিপোর্ট করে দেবে, আমার স্টুডেন্ট ভিসা শেষ হয়ে গেছে, আমার ছেলে মেয়ের তাকে ডিপোর্ট করে দেবে।
এই ডিপোর্টেশন শব্দটা হয়তো অন্যান্য দেশে প্রযোজ্য হতে পারে। আমাদের ইংল্যান্ডে এক সময় ছিল যখন সবাইকে ডিপোর্ট করা হতো, এটা বলা হতো। কিন্তু পরবর্তীতে আইনের মাধ্যমে এটা ক্লিয়ার করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে যে যারা বিভিন্ন ধরনের ইমিগ্রেশন অফেন্ডার, অর্থাৎ ইমিগ্রেশন আইনভঙ্গ কারণের কারণে, সত্য পালনা করার কারণে, ওভারস্টেয়ার হয়ে যাওয়ার কারণে যাদেরকে পাঠাতে হবে, তাদেরকে বলা হয় তাদেরকে রিমুভ করা হবে, এই দেশ থেকে পাঠিয়ে দেওয়া হবে, রিমুভাল ডাইরেকশন দেওয়া হবে তাদের বিরুদ্ধে। অর্থাৎ তাদেরকে চলে যাওয়ার জন্য, এটাকে পাঠিয়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে, সেটাকে আমরা সেকশন 10 রিমুভাল ডাইরেকশন বলে থাকি। আর যারা ক্রিমিনাল কারণে, অফেন্সের কারণে, কনভিকশনের কারণে 1 বছর কিংবা 1 বছরের বেশি সাজা হলে, জেল সাজা হলে, তাহলে তাদেরকে অটোমেটিক ডিপোর্টেশনে পড়তে হয়। যারা এই দেশে স্থায়ী আছে, যারা বিদেশি নাগরিক, সবার জন্য প্রযোজ্য, শুধুমাত্র ব্রিটিশ সিটিজেনের জন্য এটা প্রযোজ্য নয়। এটাকে বলা হয় ডিপোর্টেশন। যেহেতু তার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, তাকে তখন ফরেন অফেন্ডার হিসাবে ধরা হয় এবং তাকে অটোমেটিক্যালি ডিপোর্টেশনের প্রসেসে নিয়ে যাওয়া হয় ওই কারাগারে থাকতেই, অর্থাৎ প্রিজনে থাকতেই। তো এই ধরনের বেশ কিছু কেস আমরা আমাদের হাতে আছে, আমরা কাজ করছি এবং এগুলি আসলে সময় সাপেক্ষ, অনেক ধৈর্য ধরে করতে হয়, এত সহজ না। এবং কারাগারে থেকে কেউ কেউ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করে, যেমন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেন, সেটাও আবার সহজ না। এগুলির জন্য খুব স্পেশালাইজড ওয়াইতে কাজ করতে হয়। এই ডিপোর্টেশনগুলো স্পেশাল ট্রাইব্যুনালের কেসগুলোতে আমরা তা ফেস করতে হয় এবং এগুলি ফ্যামিলি লাইফের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ হোম অফিস মারাত্মকভাবে বেপরোয়া তাদেরকে সিরিয়াস তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং এই ক্ষেত্রে তারা ভিগোরাসলি হোম অফিস ফাইট করে এই ধরনের ডিপোর্টেশনের বিরুদ্ধে যে ধরনের রিপ্রেজেন্টেশন দেন না কেন, আবেদন করেন না কেন, সেটা তারা নাকচ করে বেশিরভাগ ক্ষেত্রেই। তবে সেক্ষেত্রে যদি আপনি ফ্যামিলি প্রাইভেট লাইফ তুলে ধরতে পারেন, তার পরিবার আছে, তার সন্তান আছে, তার সমস্ত পরিবারের সবাই এখানে ব্রিটিশ সিটিজেন, বাংলাদেশে অথবা অন্য দেশে যেখানেই যাবে, সেখানে তার কোনো থাকার মতো কোনো কিছুই নেই, সেখানে তার ভবিষ্যৎ নেই, অথবা তার ভবিষ্যৎ হুমকির সম্মুখীন হতে পারে। এখানে বউ বাচ্চার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, তারও অসুস্থ বাবা মার অবস্থা খারাপ হতে পারে, ইত্যাদি। অনেক গ্রাউন্ডে আপনি এখানে আর্গিউ করতে পারেন এবং সেই জন্য অনেক সময় দেওয়া হয় আপিল রাইট। এই আপিল রাইট যদি পান আপনি, এই আপিলের রাইটের কারণে আদালতে গিয়ে, অর্থাৎ ট্রাইব্যুনালে গিয়ে যদি জিতেন, তাহলে হোম অফিস যদি আপিল না করে, তখন তাকে এদেশে থাকতে দেওয়া হয়। এটা হচ্ছে সিম্পলি ডিপোর্টেশন অ্যান্ড রিমুভালের মধ্যে পার্থক্য এবং ডিপোর্টেশন করলে কি হয়। তো আমার কথা হচ্ছে এগুলি সব ফাইট করতে হয়। আমি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটা নাগরিকের কেসের কথা বলি আপনাদেরকে। যেমন একজন দেখা গেল বাংলাদেশ থেকে আসছে ভিজিটর হিসেবে এসে উনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসছে। বাংলাদেশের লাইসেন্সের ভিত্তিতে উনি এই দেশে ড্রাইভিং করতে গিয়ে একজন পথচারীকে হত্যা করেছে, রেড লাইটের মধ্যে দিয়ে চলে গেছে, এবং তার সাথে একটা ডগও ছিল, সেটারও প্রাণহানি হয়েছে। তাকে এই জন্য ম্যানস্লটার হয়েছে, যেহেতু তার ইন্টেনশন ছিল না। তাকে এই জন্য কয়েক বছরের সাজা দিয়েছে এবং তার হাফ কাটতে হবে। এই হাফ কাটার সাথে সাথেই এর মধ্যেই প্রসেস শুরু করে হোম অফিস তাকে ফেরত পাঠানোর জন্য। এখন কেন এই দেশে থাকবেন, তার পরিবার এই দেশে আছে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখতে হবে। কিন্তু একজন ভিজিটর স্বাভাবিকভাবেই তাকে তো পাঠিয়ে দেবে হবে, তাকে আপনি রিসিভ কী করে করবেন? কিন্তু ওই জায়গায় যদি সে একজন এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হয়, ওয়ার্ক পারমিট হোল্ডার হয়, কিংবা এখানে ফ্যামিলি মেম্বার হয়, তাহলে তার ক্ষেত্রে একটু অন্যরকম হয়। এই ধরনের বিষয়গুলো আপনারা আপনাদের জীবনে নিশ্চয়ই অনেকে ফেস করছেন, আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেকে এরকম আছেন। তাদেরকে আমি অনুরোধ জানাবো যে এই ধরনের কেসগুলো আপনারা অবহেলা করবেন না, কারণ তাদের একবার চলে গেলে তাদের আসা খুব টাফ হবে ফেরত, এবং ফ্যামিলি লাইফের উপর, তাদের পুরো ফ্যামিলি বাচ্চাদের উপর একটা ইম্প্যাক্ট হয় যদি চলে যায়। তো অবশ্যই যারা খুব সিরিয়াস অফেন্ডার, আমি এমন কেস দেখেছি যে 37টা পর্যন্ত কেসে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। 10 বছর বয়স থেকে তার বিরুদ্ধে
হয়েছে, অভিযোগ হতে হতে তার কখনো এই দেশে সিটিজেনশিপ হয়নি, যদিও পার্মানেন্ট হয়েছে। তারপরে ওনার বউ বাচ্চা এই দেশে ছিল, কিন্তু বউ বাচ্চার সাথে তার অ্যাক্সেস ছিল না, সম্পর্ক ঠিক ছিল না বউয়ের সাথে, যার কারণে তার ফ্যামিলি গ্রাউন্ডেও তাকে আপিল করে আর রাখা সম্ভব হয়নি, তাকে চলে যেতে হয়েছে। কাজেই এই ধরনের কমপ্লিকেটেড সিচুয়েশনটা আপনি চিন্তা করেন। আমি মনে করি যে যারা এই দেশে মাইগ্রেন্টরা আছেন তারা খুব চিন্তাভাবনা করবেন যাতে করে কোনো অফেন্সে, ক্রাইমে জড়িত হয়ে না যান, ছোট হোক বড় হোক কোনো ক্রাইমেই জড়িত হওয়া উচিত না। আর তাছাড়া বড় ক্রাইম হলে তো, এমনকি সাধারণ ক্রাইমের জন্য আপনার যদি 1 বছর কিংবা 1 বছরের বেশি সাজা হয় তাহলে বড় রাখতে হবে। আপনার যদি ইনডেফিনিট লিভ টু রিমেন না হয়ে থাকে, আপনি ইনডেফিনিট লিভ টু রিমেন আর 15 বছরের মধ্যে পাবেন না। আর আপনি যদি সেটা হয়েও যায়, আপনাকে ফেরত পাঠানোর জন্য তারা সব কিছু করবে। এটাকে বলে ডিপোর্টেশন প্রসেস। এটা যারা শুনেছেন, আশা রাখি তাদের যদি কোনো ধরনের বেনিফিট হয়ে থাকে তাহলেই আমার এতক্ষণ কথা বলাটা সার্থক হবে। ধন্যবাদ স্যার, অনেক ডিটেইলি আপনি আলোচনা করলেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আশা করি যে দর্শকরা যারা দেখছেন তারা অবশ্যই উপকৃত হবেন অনেকে, কারণ এই ধরনের প্রশ্ন আমরা প্রায় পেয়ে থাকি। আমাদের দর্শকদের কাছ থেকে আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে অ্যাসাইলাম নিয়ে। যিনি অ্যাসাইলাম ক্লেম করেছিলেন, কিন্তু তিনি সেই ডিসিশনটি হওয়ার আগেই উনি সুইচিং করতে চাচ্ছেন, উনি ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছেন। তো এরকম একটা জটিল সিচুয়েশন, তো এক্ষেত্রে উনি করতে পারবেন কি না, তার ক্ষেত্রে সম্ভব হবে কি না, উনি এটা জানতে চাচ্ছেন। এটা কোনো সরাসরি কোনো জবাব দেওয়া যায় না, কারণ এক একটা কেস এক এক রকম। আমার দেখতে হবে তার ডিসিশনটা কী ধরনের ছিল, সেখানে তাকে কোনো বেল ইম্পোজ করা হয়েছে। সেখানে যদি তাকে বেল দেওয়া হয় তাহলে এখানে একটা কন্ডিশন আছে যে সে যদি ওয়ার্ক পারমিটে যেতে অথবা স্টুডেন্ট ভিসা যেতে চায়, সেখানে একটা ব্যারিয়ার আছে। স্টুডেন্ট ব্যাপারে হয়তো সেটা কিছুটা সহজ হতে পারে, কিন্তু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে তারপরে বিভিন্ন ধরনের যে ইয়েগুলো আছে, ইনোভেটর ভিসা আছে, গ্লোবাল ট্যালেন্ট ভিসা আছে, এগুলিতে অবশ্যই তার জন্য কঠিন হবে। কারণ সেখানে তো বেইল কন্ডিশন যদি লেখা থাকে যে বেইল দেওয়া গেল, এই বিষয়টি নিয়ে আমরা আরও জানবো। আমাদের এক দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, আমরা একটু তার কাছে চলে যাই। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছিলেন? জি বলুন, প্রশ্নটি করুন। জি জি, আমরা শুনতে পাচ্ছি, একটু একটু জোরে বললে আমরা আরো ভালো করে শুনতে পাবো। জি বলুন। আপনি একটু বড় করে বলুন, তাহলে আমরা শুনতে পাবো। টিভির ভলিউমটি আপনি একটু কমিয়ে রাখুন। টিভি একেবারে বন্ধ করে আপনি টেলিফোনের কাছাকাছি গিয়ে বলেন। টিভির সামনে তো হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি বলছি ভাই, আমি ফিঙ্গার দিয়ে আছি আপনার 1 বছর 3 মাস হয়ে গেছে, তা আমার তো এখনো কোনো রেজাল্ট আসেনি, কি করব বলেন তো? 1 বছর 3 মাসের মধ্যে আপনি কি করেছেন? কেন কোনো নিউজ আসেনি আজও। ওনার কি ধরনের অ্যাপ্লিকেশন ছিল? উনি বলেছেন যে উনি বায়োমেট্রিক হয়ে গেছে, উনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন, 1 বছর 3 মাস হয়ে গেছে। কি ধরনের অ্যাপ্লিকেশন করেছেন আপনি? ও ভাই, আমি তো এখানে ওই সেরাটি সলিসিটার, বুঝছেন আমার? না নাম দেওয়ার দরকার নেই। আপনি কি কোনো অ্যাপ্লিকেশন, ফ্যামিলি অ্যাপ্লিকেশন করেছেন, নিজে ফ্যামিলি রাইট অ্যাপ্লিকেশন? হ্যাঁ, আমি এখানে প্রথম 14 বছর আছি। এখানে আসার পরে আমি আর কি একজনের সাথে মুসলিম ম্যারেজ করছিলাম, একটা মেন্টর, তারে কেয়ার করি, ওর রাইটই আর কি। আমি এখানে 1-2.5 বছরের দিছিল, দেওয়ার পরে সেটা শেষ হয়ে গেছে। হওয়ার পরে আবার এই 1 বছর 3 মাস ফিঙ্গার দিয়েছি, তা আজও পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি। আপা, ভেরি গুড কোয়েশ্চেন আপনি করেছেন। শি ওয়ান্টেড টু নো বেসিক্যালি her application for leave to remain, for extension of leave to remain, which she got previously 2.5 years, on the basis of the fact that she was caring for someone in this country, and obviously that was given on 10 years route for settlement. As I said earlier, if she can stay in this country lawfully 10 years, then she can apply for ILR. তো এখন কথা হচ্ছে, her application is taking longer than expected. It should have been done by within 6 months time. Unfortunately, এটা হোম অফিসে যে প্র্যাকটিসের যেটা বর্তমান বলছে যে 6 months থেকে 1 year লাগতে পারে, এখন 1 year চেয়ে বেশি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি বলবো উনি অবশ্যই ওনার লয়ারের মাধ্যমে হোম অফিসের কাছে একটা চিঠি পাঠাতে পারেন, ইমেল পাঠাতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন কেন দেরি হচ্ছে এটা জানার জন্য। যদি এরপরও দেরি হয়, যদি হোম অফিসে কোনো রিপ্লাই না দেয়, তাহলে আপনি এমপির যে কেস ওয়ার্কার আছে,
অ্যাসাইলাম অথবা ইমিগ্রেশনের, তার হেল্প নেবেন, তাকে ডিটেলস দেবেন, তারা অ্যাপ্লিকেশনটা কোথায় কী অবস্থায় আছে তারা আপনার জন্য জেনে নেবে এবং অবশ্যই হোম অফিস তখন একটু গুরুত্ব দিতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। দর্শক আপনাকেও ধন্যবাদ, আশা করি আপনি দিক নির্দেশনা পেয়েছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষেই চলে এসেছি। দর্শক যারা এখনও আমাদেরকে ফোন করছেন কিন্তু আমাদের সাথে হয়তো যোগাযোগ করতে পারছেন না, তারা তাদের সাথে আমরা আগামী অনুষ্ঠানগুলোতে অবশ্যই যোগাযোগ করব। এবং কথা বলছিলাম জানি পয়েন্ট আমি শেষ করতে পারি। আমরা অ্যাসাইলাম নিয়ে কথা বলছিলাম, আমরা অনুষ্ঠান একেবারে শেষে চলে এসেছি, ওই কথাটা দিয়ে আমরা হয়তো শেষ করব, কিন্তু তার আগে দর্শকদেরকে আরো দর্শকের আছে আছেন হয়তো, আমরা এখন অনুষ্ঠানের শেষে দেখে ওনাদের ফোনগুলো আমরা নিতে পারছি না, তো কালকে অনুষ্ঠানটি রিপিট হবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। অ্যাসাইলাম নিয়ে কি কথা বলছিলাম জানি, অ্যাসাইলাম মানে ওই যে অ্যাসাইলাম আমরা সুইচিং এর বিষয়ে ছিলাম, এবং আপনি বলছিলেন যে যদি কোনো কন্ডিশন দিয়ে দেয়, it's very important to know that actually if there is any bail condition is imposed on the letter of this the decision refusing the application, because of that is gone for appeal, সেখানে you have to first try to get it the what is called taken away, the bail condition to be removed from the decision. এটা কিভাবে করবেন, এটার জন্য অ্যাপ্লাই করতে হবে, কনভিন্স করতে হবে, এমনি করলেই দেবে না। এটা গুড হ্যান্ডে ভালো লয়ার দিয়ে, অথবা আপনার যে লয়ার আছে উনি ভালোভাবে যদি অ্যাপ্লিকেশন করেন অবশ্যই এটা রিমুভ করবে। কারণ আমাদের কথা হচ্ছে আপনাকে বেইলের মধ্যে ফেলা উচিত হয়নি যদি আপনি টাইমে অ্যাপ্লিকেশন করে থাকেন। এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি আপনি ভিসা আগেরটা পার হওয়ার আগে, যেটাতে হয়তো কাজের এবং পড়াশোনার রাইট ছিল, সেটা থাকা অবস্থায় আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে থাকেন, স্ক্রিনিং ইন্টারভিউ ওই সময় যদি হয়ে থাকে, তাহলে আপনার সেকশন 3C আন্ডার 1971 অ্যাক্ট চলছে। কাজেই সেক্ষেত্রে আপনাকে তো বেইল কন্ডিশন যেটা বলা হয়, সাবজেক্ট টু ডিটেনশন বলা হয়, শুড নট বি লাইক দিস। এবং সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে, লিখে চেষ্টা করতে হবে, এর আগে এনশিওর করতে হবে আপনার ওয়ার্ক পারমিট আপনি কেউ আপনাকে স্পন্সর করবে, অথবা স্টুডেন্ট হলে আপনাকে স্টুডেন্ট হিসেবে কোনো ইউনিভার্সিটি আপনাকে স্পন্সরশিপ সার্টিফিকেট দেবে। এই হচ্ছে পরিস্থিতি, এবং এটা সম্ভব, সুইচিং সম্ভব, অবশ্যই, কিন্তু এটা চেষ্টা করতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। তো দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ সাথে ছিলেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো অনুষ্ঠানের শেষে যদি আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলে আজকের অনুষ্ঠানটা এখানেই আমরা শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন। জি, ইমিগ্রেশন ল এমন একটা জিনিস যেটাতে সবসময় পরিবর্তন আসে, পরিবর্তন হবেই, এটা নিয়ে নার্ভাস হওয়ার কিছু নেই, আপনাকে সুস্থভাবে চিন্তা করতে হবে। ইমিগ্রেশন এমন একটা জিনিস, মাইগ্রেশন ইনএভিটেবল, আমি সবসময় বলি এটা অবশ্যম্ভাবী, এটাকে কেউ বাদ দিতে পারবে না। এখন ছোট্ট একটা দেশেও ইমিগ্রেশন হবেই। এই দেশে যেমন মাইগ্রেশন লাগবে, এক্সপার্ট লোকজন লাগবে, ডক্টর লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, আইটি লোকজন লাগবে, অ্যাকাউন্টসের লোকজন লাগবে, অনেক কিছু লাগবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লোকজন লাগবে, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য তো তাদের গ্লোবাল ট্যালেন্ট ভিসা তারা খুলে দিয়েছে, তারা ইনোভেটিভ ভিসা খুলে দিয়েছে, তারা এক্সেপশনাল ট্যালেন্ট ভিসা খুলে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আগে একসময় ইনভেস্টর ভিসা ছিল, হয়তো সেটা পরবর্তী আসতেও পারে। এবং স্টুডেন্টদের জন্য বিভিন্নভাবে চান্স আছে, ওয়ার্ক পারমিটে যারা আছে তাদের জন্য চান্স আছে, বিভিন্ন স্কোপ আছে। কাজে এটা এমন না যে 100% এনিওয়ান ক্যান শাট ইট ডাউন দ্য স্কোপ ফর ইমিগ্রেশন। এখানকার লোকজনও বিভিন্ন দেশে গিয়ে থাকছে, কিন্তু সেখানে আপনাকে সবসময় কাজটা করতে হবে, প্রপার অ্যাডভাইস নিয়ে কাজ করতে হবে। আমি আজকেও একটা কেস নিয়ে ডিল করছিলাম, সেটা অবশ্য নট ইমিগ্রেশন, বাট এটা একটু প্রপার্টি এক ধরনের সংক্রান্ত। সেটা দেখলাম একেবারে 11th ওরা আমার কাছে আসছে কেসটা, কিন্তু এর মধ্যেই ওনারা নিজে নিজে রিপ্রেজেন্ট করেছেন, চেষ্টা করেছেন পয়সা বাঁচানোর জন্য। পয়সা বাঁচানোর চেষ্টা করা ভালো, কিন্তু দেখা গেল ওনারা মেসড আপ করে ফেলছেন, ওনাদের কেসের অনেক কিছুই কোর্টের ডাইরেকশন মতো হয়নি, কিন্তু কয়েকদিন পরে হিয়ারিং হবে, তাহলে সেখানে কেসটা আমি নিয়েছি, আমাকে সব জবাব দিয়ে করতে হবে, সব স্ট্রেস এখন আমার মাথায় নিতে হবে। বাট আমরা আমাদের ক্লায়েন্টদেরকে লুক আফটার করার চেষ্টা করি, সেভ করার চেষ্টা করি, তাদের বেস্ট ইন্টারেস্টে যাতে করে কোর্টে ন্যায় বিচার পায় সেই জন্য চেষ্টা করি। কিন্তু আপনি তো যেতে হবে, লয়ার কাছে যেতে হবে, প্রথম থেকে চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে আমার অ্যাডভাইস। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।